সালমান শাহকে নিয়েছিলাম গল্পের প্রয়োজনে। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। আর আমরা যখনই কোনো শিল্পী নির্বাচন করি প্রথম দেখি তার ছবি বাজারে হিট কীরকম হয়েছিল। তো সালমান শাহর প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত সুপার ডুপার হিট করেছিল। তখন সালমান শাহকে নিয়ে সবাই ছবি করার জন্য চেষ্টা করছিল, ব্যস্ত ছিল। আমরাও চেষ্টা করেছি, সালমান শাহকে নিয়েছিলাম। তো সেই ছবিটা পরিচালনা করছিল জহির ভাই তুমি আমার। আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার। তো হঠাৎ করে জহির ভাই মারা যায়। জহির ভাই মারা যাওয়ার পর ছবিটি প্রযোজক শমশের আহমেদ আমাকে বলে যে তুমি বাকি ছবিটা শেষ করে দাও। তো শমশের, হাবিব খান এরা বলার পরে আমি চলচ্চিত্রে আবার সালমান শাহকে নিয়ে কাজ শুরু করি। দেখা না হলে একদিন, কথা না হলে একদিন। তো দেখলাম যে সালমান শাহ খুব বড় মাপের অভিনেতা, খুব ভালো অভিনয় করে। দুদিনই তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেল। সেও আমার আচরণে খুব আনন্দিত, আমিও খুব আনন্দিত। মানে দুজনারা বলতে পারেন এরকম একটা সময় হয়ে গিয়েছিল। তারপরে সালমান শাহ তুমি আমার শেষ করলো, তুমি আমারও হিট করলো। তুমি আমার প্রাণের মাঝে, তুমি আমার হিট করার পরে আমরা ওকে আবার আশা ভালোবাসা ছবি দিলাম। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। অনেক ব্যবসা করছে তুমি আমার, খুব ব্যবসা সফল ছবি। এবং তুমি আমার ব্যবসা সফল হওয়ার পরেই আমরা আশা ভালোবাসা শুরু করলাম। প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু। আশা ভালোবাসাতেও খুব ভালো অভিনয় করেছে। দ্বৈত চরিত্রে অভিনয় করেছিল, দুটো চরিত্রে খুব ভালো অভিনয় করেছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যাকে তুমি বাজারে মেয়ে বলছো সেই ছিল আমার ভালোবাসা। এবং ও যে কত বড় মাপের অভিনেতা এটা দর্শক জানে, আমাদের বাংলাদেশের দর্শকরা জানে। এবং দর্শকের খুব ফেভারিট আর্টিস্ট ছিল, আর দর্শকের খুব প্রিয় শিল্পী ছিল বলেই ওর ছবি চলতো। এবং ও খুব ভালো অভিনয় করতো, খুব ভালো অভিনয় করতো, যার জন্যই দর্শকরা ওকে পছন্দ করতো। কত রজনী গেল সজনী, তোমার কাছে আমি পেলাম না। এই অভাব পূরণ হওয়ার মতো নয়, আর এগুলো কখনোই হয় না। এই অভাব কখনোই পূরণ হয় না। একজনের জায়গা আরেকজন কখনোই কেউ দখল করতে পারে না। তবে সালমান শাহ, আমি তো বলেছি যে উনি খুব বড় মাপের অভিনেতা ছিল। ওনার এই জায়গা মনে হয় না ভবিষ্যতে কেউ পূরণ করতে পারবে। হয়তো দেখা যাবে 20-25 বছর পর কেউ একজন এসে আবার এই জায়গা পূরণ করে ফেলেছে। যেমন সাকিব খানই অনেকটা এগিয়ে গেছে, এরকম আসবে। ইন্ডাস্ট্রিতে লোক আসবে, এগিয়ে যাবে, একের পর আসবে, কেউ কেউ চলে যাবে, ইতিহাস হয়ে থাকবে, এটাই নিয়ম। দেখুন, দুজনের জায়গায় দুজন ঠিক আছে, যার যার জায়গায় তারা দুজনেই ভালো। ও একটা স্টাইল মেনটেন করতো, সাকিব একটা স্টাইল মেনটেন করতো। সাকিবেরটাও দর্শক নিয়েছে, সালমান শাহটাও দর্শক নিয়েছে। দুজনেই খুব ভালো অভিনেতা, দুজনেই ভালো অভিনেতা বলে দর্শকের কাছে প্রিয় হতে পেরেছে। এবং তাদের ছবি বাজারে চলছে এবং এখনও চলছে। একটা স্মৃতির কথা খুব মনে পড়ে, আমি বান্দরবন শুটিং করছিলাম। খুব সুন্দর লোকেশন, পাহাড়ি লোকেশন। এমন সুন্দর লোকেশন বাংলাদেশে আর নেই। বড় মানে দেখার মতো লোকেশন। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখেছেন যে শেষ দৃশ্যে যেখানে আমি ফাইটিংয়ের দৃশ্যায়ন করছিলাম, সেখানে তো সালমান শাহর মানে যেহেতু মারামারি দৃশ্য, তার চোখে মুখে শরীরের রক্তের দাগ। তো ওর একটা অভ্যাস ছিল, প্রত্যেকটা শট দিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করতো যে কেমন লাগলো। ওর স্ত্রী বলতো ভালো লাগলো, তারপর দ্বিতীয় শট দিতে আসতো। তো একটি শট দিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলো কেমন লাগলো, স্ত্রী কোনো কিছু না বলাতে ও ধুম করে নিচে চলে গেল, ব্যাস গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কোথায় চলে গেলো আর খুঁজে পাচ্ছি না। সালমান শাহ কোথায় গেল। এমন সময় একটা লোক এসে বলতেছে আপনাদের নায়ক অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমি বললাম বলেন কি ভাই? যে হ্যাঁ, তার চোখে মুখে রক্ত, নাকে মুখে রক্ত। তো শুটিংয়ের রক্ত যে লেগে আছে তার চেহারায়, সেটা আমিও ভুলে গেলাম যে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে তো মাথায় নাকে মুখে রক্ত হবেই। আমি দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম খুঁজতে যে ও কোথায়। এই গাড়ি নিয়ে দিকে পথে কোথাও নেই। চলে গেলাম আমাদের ক্যাম্পে গিয়ে দিকে বসে আছে, মুখ থেকে রক্ত মুছছে, মানে যে রক্তগুলো কৃত্রিম রক্ত যেগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো মুছতেছে। তেমন কী হলো সালমান, তুমি চলে আসলে কেন বাবা? বললো
মামা আমি আজকে শুটিং করবো, ও আমাকে মামা বলে সম্বোধন করতো যে মামা আজকে আমি শুটিং করবো না, আমি কালকে পুরোটা করে দেবো। আমি কেন করবে না, ও ভালো বলেনি, ও ভালো বলেনি মানে যে আপনাদের বৌমা ভালো বলেনি, যে ও ভালো বলেনি জন্য তুমি চলে, শটটা তো ভালো ছিল, ও বললো না কেন, ও বললো না কেন, এই ওর জিত। ও চলে এলো, ওই দিন আর কাজই করলো না, তারপরের দিন আবার পুরো কাজ করে পুষিয়ে দিল। এই মাঝে মাঝে ও খুব রেগে যেত, রেগে গেলে ওকে সামলানো বড় মুশকিল হতো, খুব মুশকিল হতো, খুব মানে জিদ্দি ছেলে, মানে যেটা নিয়ে একবার মানে ও বলবে যে না ওটা আর হবে না, যে কাজ করা যেত না, কখনই কাজ করা যেত না। তো যার জন্য আমরা চেষ্টা করতাম ওকে সবসময় আনন্দে রাখতে, যাতে ও সুন্দরভাবে কাজ করে, এবং সেই চেষ্টা আমরা করেছি এবং সফলও হয়েছি। এই আর ওর একটা গুণ ছিল যে আমার বাড়ি নারায়ণগঞ্জে, রাত্রে ঢাকায় শুটিং শেষ হলো ধরেন 11টা 12টা, তখন ও আমাকে নিজে গাড়ি করে নারায়ণগঞ্জে পৌঁছে দিয়ে যেত। তাই আমি বলতাম যে তুমি এত দূর কষ্ট করে যাবে, সঙ্গে তোমার স্ত্রী, আবার তুমি এত রাত্রে আসবে, যে কোনো প্রবলেম নেই মামা, চলেন আপনাকে দিয়ে আসি। এরকমও অনেক দিন আমাকে নারায়ণগঞ্জে পৌঁছে দিয়ে গিয়েছে, কিন্তু আমি যার জন্য ওর এই স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। আজ ওর কথা মনে হলে খুব দুঃখ লাগে। এত এরকম সরল ছেলে মানে পাওয়াটা বড় কঠিন। মানে আমার জীবনে আমি একটা মানে হিরো পেয়েছিলাম, যার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ও থাকলে হয়তো আমি অনেক বেশি ছবি করতে পারতাম। হ্যাঁ, সালমান শাহ বেঁচে থাকলে আমার ছবির সংখ্যা আরো বাড়তো, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার সাথে। এটা শোনার পর তো মাথায় আকাশ ভেঙে পড়লো, একেবারে চুপ, কোনো কথাই বলতে পারি নাই। একদম আমি আমার ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসেছিলাম, যে কী হলো ঘটনাটা মাথায় ঢুকছে না। আমি তখন নারায়ণগঞ্জে চলে গেলাম ঢাকায় গিয়ে গল্পটা শুনলাম। শোনার পর আরও আশ্চর্য লাগলো, মানে কেউ বলতে পারে না ও যে কেন আত্মহত্যা করলো। ওই যে বললাম ও খুব জিদি ছেলে, কখন কি করে বলা মুশকিল। এটা কি তারপর তো এটা নিয়ে কেস চলছে, আত্মহত্যা নাকি হত্যা, এটা আমরাও জানি না, এখনও জানি না। আজও এটা একটা প্রশ্ন রয়ে গেল যে সালমান শাহ কি আত্মহত্যা করেছে নাকি হত্যা, না। এবং এটার কোনো সমাধানও হলো না। এটা একটা সমাধান হওয়া উচিত বলে মনে করি, সেই রহস্যটা ভাঙা উচিত। সালমান শাহ স্মৃতি সম্পর্কে বললাম আমি, মানে ওর প্রতিটি ঘটনায় একটা স্মৃতি। ওর সঙ্গে কাজ করে মানে সমস্ত জিনিসগুলি মনে রাখার মতো, সমস্ত জিনিসগুলি মনে রাখার মতো, মন থেকে মুছে দেওয়া যায় না। ওর এই সুন্দর কাজ, ওর সুন্দর অভিজ্ঞতা, এগুলো মুছে ফেলা যায় না। খুব স্টাডিজ ছিল, এবং একটা জিনিস ভালো করার জন্য ও সংলাপগুলো বারবার রপ্ত করতো, পড়তো, এবং নিজের আয়ত্ত আনার জন্য খুব চেষ্টা করতো। কোনো ফাঁকিবাজি ছিল না, মানে কাজের সময় কাজ, নো ধান্দাবাজি, নো উল্টাপাল্টা, এটা সত্য। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, সবাইকে হাসিয়ে রাখতো, কারোর সঙ্গে ওর গণ্ডগোল ছিল না, কারোর সঙ্গে কোনো গণ্ডগোল ছিল না। কোনো মানে আমাদের গ্রুপের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। ইভেন টেকনিশিয়ানদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক। শর্ট দিয়ে সবাইকে জিজ্ঞেস করতো কেমন লাগলো, সবাই বলতো ভালো লাগলো। ও খুব আনন্দ করতো খুব। প্রথম ছবিতে সবারই একটা আনন্দ লাগে, ভয়ও থাকে। আনন্দ আর ভয় দুটি কাজ করছিল। যাই হোক, ছবিটা ভালো চলেছিল, এবং লোকজন বলেছিল যে ছোটো একটা ভালো ছবি। এই ভালো ছবি বলাতে আমি খুব আনন্দিত হয়েছিলাম, খুব ভালো লেগেছিল যে না, প্রথম ছবিটা অন্তত ভালো হয়েছে। আমার সর্বশেষ ছবি হচ্ছে আশা ভালোবাসা বাংলাদেশে, এবং এরপরে যে ছবিটা করেছিলাম তার নাম হলো জবাবদিহি, যেটা ছিল ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনা। দু দেশের অভিনেত্রী কাজ করেছিল। সেখানেও ছবিটা খুব ভালো ব্যবসা করেছে, পশ্চিমবঙ্গে খুব ভালো ব্যবসা করেছে, আমাদের ঢাকায়ও ভালো ব্যবসা করেছে। এবং ছবিটা 2000 সালে 99 সালে রিলিজ হয়েছিল। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো ছবিগুলো দেখুন, ভালো ভালো ছবি দেখুন। আপনারা যদি সিনেমা হলে না আসেন তাহলে আমাদের সিনেমা চলবে কি করে? আপনারা আসুন, ছবি দেখুন, যে ছবি ভালো বেশি সেই ছবিকে ভালো বলুন এবং অন্যকে দেখতে বলুন। সবাইকে ধন্যবাদ। পড়ে থাকি যদি অনাদরে